এই বলে মামা মাইকেল এবং অ্যান্থনিকে নিয়ে ফাদার চার্চের একটা জানলার কাছে গেল। সেখান থেকে তারা স্পষ্ট দেখতে পেল কবরস্থানের কবরগুলো যেন একে একে নড়ে উঠছে। কবর ফুঁড়ে বেরিয়ে আসছে হাত, তারপর মাথা, তারপর আস্ত একটা শরীর। ডিসেম্বরে ছুটি কাটাতে মামা ও মাইকেল তাদের সবুজ অ্যাম্বাসেডারখানা নিয়ে বেরিয়ে পড়েছে। এবার তাদের ডেস্টিনেশন ডেভিডগঞ্জের পাহাড়। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে চলেছে তাদের গাড়িটা। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। এ কি মামা, তোমার গাড়ি যে মাঝপথেই থেমে গেল? ওহ, প্রত্যেকবার ঠিক সময় বুঝে গাড়িটা বন্ধ হয়ে যায়। এখন কি হবে রে মাইকেল? কি আর হবে মামা, আমি তো তোমার কতবার বলেছি এবার গাড়িটাকে বিদায় দিয়ে একটা নতুন গাড়ি কেনো। খবরদার মাইকেল, আর যাই বল আমার গাড়িটাকে কিছু বলবি না। এ গাড়ি আমার বাবা এবং তার বাবা বহু শখ করে কিনেছিলেন। মানছি গাড়িটার বয়স হয়েছে, তবে মনে রাখিস মাইকেল, মরা হাতি কিন্তু লাখ টাকার সমান। যাই বলো মামা, তোমার এই গাড়ি দিয়ে মরা হাতির লেজের একটা চুলও আসবে না। ঠিক সেই সময় মামার চোখে পড়ল পাহাড়ি রাস্তার একটু ওপরে একটা বাড়ি। ওই দেখ মাইকেল, ওইখানে গেলে নিশ্চয়ই কোনো সাহায্য পাবো আমরা। ঠিক বলেছো মামা, তাই চলো। মামা মাইকেল সেই বাড়ির কাছে যেতেই দেখল দূর থেকে অত বোঝা না গেলেও বাড়িটাকে কাছ থেকে দেখতে বেশ পুরনো। দরজায় কড়া নাড়তেই কিছুক্ষণ পর এক মাঝবয়সী ভদ্রলোক দরজা খুললেন। আগে নমস্কার, আমার নাম গোলগোবিন্দ চাকলাদার, আর এই আমার ভাগ্নে মাইকেল। আমরা পাহাড়ে এসেছিলাম শীতের ছুটি কাটাতে, তবে মাঝপথে আমাদের গাড়িটা গেল বন্ধ হয়ে। মানে বুঝতেই পারছেন, সন্ধে হয়ে আসছে, তাই যদি রাতটা এখানে কাটাতে পারতুম। ভদ্রলোক কিছুক্ষণ মামা মাইকেলের দিকে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, ও এই ব্যাপার, চিন্তার কোনো কারণ নেই। আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। আমার নাম শুভেন্দু দত্ত। আহা, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। মামা আর মাইকেল শুভেন্দুবাবুর ব্যবহারে বেশ খুশি হলো। আপনারা একদম চিন্তা করবেন না, কাল আপনাদের একটা মেকানিকের ব্যবস্থা করে দেব। আর যতক্ষণ না আপনাদের গাড়িটা ঠিক হচ্ছে, আমি অ্যান্টনিকে বলে দেব আপনাদের আশপাশটা ঘুরিয়ে আনবে। কি বলেন? আপনাকে অনেক ধন্যবাদ শুভেন্দু বাবু। পরের দিন ভোরবেলায় শুভেন্দুবাবু সেই মেকানিক ও ড্রাইভার কারুরই দেখা মিলল না। অপেক্ষা করতে করতে বেশ বেলা হয়ে আসলো। শেষে দুপুরবেলা একটা ছিপছিপে চেহারার লোক এসে হাজির হলো শুভেন্দুবাবুর বাড়িতে। বুঝলেন গোলগোবিন্দ বাবু, এই হলো আমার ড্রাইভার অ্যান্টনি। খুব ভালো ছেলে। এই আপনাদের আশপাশটা ভালো করে ঘুরিয়ে আনবে, দেখবেন আপনাদের ভালো লাগবে। আমি ততক্ষণ অন্য কোনো মেকানিকের ব্যবস্থা করছি। এই কথা বলে মামা ও মাইকেল শুভেন্দুবাবুর গাড়ি করে বেরিয়ে পড়ল ঘুরতে, সাথে ড্রাইভার অ্যান্থনি। গাড়ি চলেছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার ধার দিয়ে। আচ্ছা অ্যান্টনি ভাই, আশেপাশে দেখার মতো কি কি আছে বলো তো? সে অনেক কিছু আছে বাবু। পাহাড় আছে, চা বাগান আছে, ঝর্ণা আছে। আপনারা কোনটা দেখবেন আমায় খালি বলুন। বলছি, তোমার যেটা সব থেকে ভালো লাগে আমাদের সেখানেই নিয়ে চলো অ্যান্টনি দাদা। ঠিক আছে, তাহলে তোমাদের আমি পাহাড় দেখাতে নিয়ে যাই। আমার ছেলে জেমস, ওইটা ওর খুব পছন্দের জায়গা। সুযোগ পেলেই খালি বায়না ধরে ওইখানে যাওয়ার। তাই নাকি? তাহলে তো তুমি আজ তাকে নিজের সাথে নিয়েই আসতে পারতে। আসলে বাবু,
আমার ছেলেটার শরীরটা আজ দিন দশেক হলো ভালো নেই। যতই খাওয়াই কিছুই গায়ে লাগে না। মুখ চোখ কেমন ফ্যাকাশে, চোখগুলো গর্তে ঢুকে গেছে। যত দিন যায় কেমন যেন মুষড়ে পড়ছে। ওই জন্যই আজ বাবুর বাড়িতে আসতে আমার একটু দেরি হয়ে গেল। সে কি, তা তোমরা তার চিকিৎসার ব্যবস্থা করোনি? তা কি আর করিনি বাবু। কেউ বলে পুষ্টির অভাব, কেউ বলে আবার রক্তের অভাব। এখন কি যে করি কিছুই বুঝে পাই না। বুঝলে অ্যান্টনি ভাই, তুমি একদম চিন্তা করো না, জেমস একেবারে সুস্থ হয়ে উঠবে। মামাদের গাড়িটা রাস্তার ধারে একটা ফাঁকা জায়গায় এসে থামলো। সাইনবোর্ডে লেখা ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর একটা জায়গা। যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত, মাথা তুলে দাঁড়িয়ে আছে পাহাড়ের সারি। কোনোটার একটু উঁচু বা কোনোটা একটু ছোট। সাদা বরফে মোড়া সেই পাহাড়ের দলকে দেখতে মন্দ লাগছিল না। তার নিচে পিঁপড়ের মতো দেখতে বাড়ি ঘরগুলি দেখা যাচ্ছে। হঠাৎ কোথা থেকে ঢং ঢং করে একটা ঘন্টার আওয়াজ ভেসে আসলো। মামা নিজের দূরবীনে চোখ রাখলেন এবং চোখ রাখতেই তার চোখে পড়ল একটা চার্চের চূড়া। ওই দেখ মাইকেল, ছোট ছোট বাড়িগুলোর মাঝে একটা চার্চ দেখা যাচ্ছে যে। মনে হয় চার্চ থেকেই ঘন্টার আওয়াজটা আসছে। মামার কথায় দূরবীনে চোখ রাখতেই সেই একই দৃশ্য মাইকেলেরও চোখে পড়ল। আপনি ঠিক ধরেছেন বাবু। চার্চের যখন ফাদার প্রেয়ার শুরু করেন তখনই অমন ঘন্টা বাজে। বুঝলে মামা, তবে চার্চটা না হয় ঘুরেই আসা যাক, কি বলো? ঠিক বলেছিস মাইকেল। অ্যান্থনি ভাই, নিয়ে যাবে নাকি আমাদের ওই চার্চে? আগে আগে নিশ্চয়ই বাবু। একটা শুনশান কবরস্থান। ইতিমধ্যে চারিদিক অন্ধকার হয়ে সন্ধে নেমে এসেছে। চারিদিক যেন শীতের ঘন চাদরে মোড়া। তারই মাঝে মামাদের গাড়িটা এগিয়ে চলেছে। এ কি অ্যান্থনি ভাই, চার্চের বদলে এ তুমি কোথায় নিয়ে আসলে? দেখে মনে হচ্ছে এক্ষুনি কবর খুঁড়ে মৃত আত্মারা উঠে আসবে। আহ মামা, তুমি যে কি বলো না। না বাবু, মামা বাবু ঠিক কথাই বলেছেন। এখানে ভূতের উপদ্রব কিছু কম নয়। তবে মামা বাবু, ভয়ে কিছুই নেই। এই কবরস্থান পেরিয়ে গেলেই চার্চ। মামাদের গাড়িটা চার্চের সামনে এসে থামলো। চার্চের বিরাট দরজাটা একটু ঠেলতেই বিকট এক আওয়াজ করে খুলে গেল। আওয়াজ পেয়ে ভেতর থেকে সাদা পোশাক পরা একজন বয়স্ক লোক বেরিয়ে আসলো। আপনারা কারা? এখন এই সময় আমাদের এখানে কি চাই? আগে ফাদার, ওনারা শহর থেকে এখানে ঘুরতে এসেছেন। আপনার এই চার্চটা ওনারা একটু দেখতে এসেছে। তুমি জানো না এখন এখানে এদের থাকাটা কত বিপজ্জনক? না না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখান থেকে চলে যাও, নয়তো নয়তো কি ফাদার? এসো আমার সাথে। এই বলে মামা মাইকেল এবং অ্যান্থনিকে নিয়ে ফাদার চার্চের একটা জানলার কাছে গেল। সেখান থেকে তারা স্পষ্ট দেখতে পেল কবরস্থানের কবরগুলো যেন একে একে নড়ে উঠছে। কবর ফুঁড়ে বেরিয়ে আসছে হাত, তারপর মাথা, তারপর আস্ত একটা শরীর। তবে সেগুলো কোনো মানুষের শরীর নয়। মৃত মানুষের মিছিল চার্চের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। এই দৃশ্য দেখে মামা মাইকেল ভয় কেঁপে উঠল। যদি বাঁচতে চাও তবে এক্ষুনি পেছনের দরজা দিয়ে পালাও তোমরা। এমন সময় চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসলো সেই মৃত মানুষের দল। তারা ধীরে ধীরে
এগিয়ে আসছে মামা আর মাইকেলের দিকে। এমন সময় ফাদার সাথে সাথে একটা দড়ি ধরে টান দিতেই অজস্র কাঠের ক্রস ওপর থেকে এসে পড়ল সেই পিশাচগুলোর উপরে। সাথে সাথে বিকট আর্তনাদ করে আগুনে পুড়ে যেতে লাগলো তাদের দেহ। দেখতে দেখতে সেই পিশাচের দল ছাই হয়ে গেল। মামা মাইকেলরা যেন প্রাণে বাঁচল। হঠাৎ চারিদিক যেন কুয়াশায় ভরে উঠল। নিমেষের মধ্যে চার্চের ঘরটা সাদা চাদরে মুড়ে গেল। মামা তার মধ্যে দেখতে পেল একটা ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এক ঝাঁক বাদুড় যেন তাদের মাথার উপর ঘুরতে লাগলো। ধীরে ধীরে সেই ছায়া মূর্তি স্পষ্ট হতে লাগলো। মামা মাইকেল আর অ্যান্থনি সেই ছায়া মূর্তিকে দেখে চমকে উঠল। সে আর কেউ নয় বরং শুভেন্দুবাবু। তবে তার চোখগুলো যেন আগুনের ভাটার মতো জ্বলছে, আর তার ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে আসছে দুটো ধারালো দাঁত। এ কি শুভেন্দুবাবু, আপনি? বিকট এক অট্ট হাসিতে চারিদিক ভরে উঠল। ঠিক তাই মাইকেল, ঠিক তাই। আমি হলাম এই ডেভিডগঞ্জের ড্রাকুলা, যে আজ তোমাদের রক্ত খেয়ে আরো শক্তিশালী হয়ে উঠবে। এই বলে শুভেন্দুবাবু ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করলো। মাইকেল সাথে সাথে মাটি থেকে একটা ক্রস তুলে ধরল শুভেন্দুবাবুর সামনে, আর তখনই ক্রসটা আগুনে জ্বলে উঠল। আজ কোনো শক্তি আমার হাত থেকে তোদের বাঁচাতে পারবে না। এমন সময় মামা একটা ক্রস তুলে ছুঁড়ে মারল শুভেন্দুবাবুর দিকে। সাথে সাথে শুভেন্দুবাবু নিজেকে সরিয়ে নিলেন, আর সেই ক্রস গিয়ে ভেঙে দিল চার্চের একটা কাঁচের জানালা। ঠিক তখনই এক রাশ সূর্যের আলো এসে ঢুকলো চার্চের ভেতরে। সূর্যের আলো গায়ে পড়তেই শুভেন্দুবাবু আর্তনাদ করে উঠল। সাথে সাথে তার দেহটা আগুনে ঝলসে উঠল। দেখতে দেখতে সেই পিশাচের দেহ ছাইয়ে পরিণত হল। মামা বাবু, আপনার জন্য আজ আমরা প্রাণে বেঁচে গেলাম। আপনার এই ঋণ আমি কোনো দিনও ভুলব না। বুঝলে অ্যান্থনি ভাই, এইসব আমার মা হাতের খেলা। এইসব পিশাচ ড্রাকুলা এরা তো আমার হাতের মোয়া। অ্যান্থনি দাদা, আমার মনে হয় তোমার ছেলে জেমস এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কারণ হয়তো শুভেন্দুবাবু তোমার ওই জেমসের শরীর থেকে রক্ত বার করে নিত, আর এই কারণেই দীর্ঘদিন সে অসুস্থ হয়েছিল। গড ব্লেস ইউ মাই চাইল্ড। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।